আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাকে স্বাগত জানাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, সেজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের সাথে আরো থাকছে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে আরো জানিয়ে রেখি, আমাদের সাথে আমাদের প্রযোজক আরাফাত এবং আমাদের যারা জার্মান কলাকুশলী আছেন তারা সবাই আপনাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন। আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও সালাম জানাচ্ছি সবাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপা এতদিন ধরে গর্তের ভিতরে থাইকা আপা সমানে দোয়া ইউনিস পড়ছেন বলেই না এমন বিজয়ের দেখা। পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে পড়লো না শেখ হাসিনা। আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই, আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল। আসিফ নজরুল আর একজন হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, এই দুইজন নাচের গুরু। আসিফ নজরুল এই ছেলেদের দিয়ে সব জায়গায় মব জাস্টিস করায়। কোটা আন্দোলন বলে কিছু ছিল না, কারণ কোটা তো ছিলই না। আমি তো এটা বাতিল করে দিয়েছিলাম 18 সালে। কোর্টের একটা রায় হয়, সঙ্গে সঙ্গে আমাদের সরকারের পক্ষ থেকে সেই রায় স্থগিত করার জন্য আবেদন করে, উচ্চ আদালত স্থগিত করে। তাহলে কিসের আন্দোলন? 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত যতদিন ছাত্রছাত্রী আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থাই না হয়নি, পুলিশ বরং তাদের নিরাপত্তা দিত। 15 জুলাই থেকে শুরু করলো পুলিশ হত্যা করা, আওয়ামী লীগ নেতা, সংখ্যালঘু সম্প্রদায়, সাংবাদিক, আইনজীবীদের হত্যা করা, মেট্রো রেল, বিটিভি অফিস থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং যে ধ্বংসযজ্ঞ এবং কি বিভৎস ঘটনা, লাঠি, রামদা এগুলি দিয়ে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা, আওয়ামী লীগ নেতা, পুলিশ এদেরকে মেরে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা, গাছের সাথে ঝুলিয়ে রাখা, ঝুলিয়ে রেখে তাদের অত্যাচার করা, কী ধরনের বিভৎস ঘটনা তারা ঘটিয়েছে, একবার খালি সেগুলি চোখে দেখা দরকার সকলের, তাহলেই বুঝবে। এবং সব কিছুর পিছনে কিন্তু ইউনূসের হাত। আমাদের নামে মিথ্যা অপবাদ। আমরা কি কত বিলিয়ন ডলারকে মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছি। আমার প্রশ্ন যে ইউনূস সাহেব তো প্রায় 10 মাস ক্ষমতায় আছেন, তো এই 10 মাস নিশ্চয়ই কোনো পাচার হচ্ছে না, তাহলে আমাদের রিজার্ভ তো বেড়ে যাওয়ার কথা। আমরা যদি টাকা পাচার করে থাকি তখন কমেছে, তো এখন তো অনেক রিজার্ভ বাড়ার কথা। রিজার্ভ বাড়ে না কেন? রিজার্ভ কেন কমে গেল? শেয়ার মার্কেটের 90,000 কোটি টাকা সে লুটপাট করে খেয়েছে, পাচার করে দিয়েছে। তাছাড়া এই টাকা পাচারের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা ক্ষমতা আসার সাথে সাথে মামলাগুলি সব একে একে প্রত্যাহার করে দিয়েছে, সেটা করে আইনগতভাবে না, তদন্ত করতে দেয়নি। কারণ তদন্ত করলে তো বেরিয়ে যাবে তার আসল চেহারা, আসল কীভাবে সে গ্রামীণ ব্যাংককে লুটে খেয়েছে। যে লোকটা 90 সালে এমডি হিসেবে চাকরি পেল, গ্রামীণ ব্যাংকে এমডি 60 বছর বয়স পর্যন্ত থাকতে পারে, সে 70 বছর বয়স 71 বছর বয়স পর্যন্ত বিনা আইনে বেআইনিভাবে স্যার এমডি পদ আর ছাড়বে না। আসলে এমডি পদ থাকলে টাকা পয়সা নয় ছয় করতে পারে। আর এখন ক্ষমতা এসে তো মহা সুযোগ পেয়ে গেছে, এখন তো সমানে লুট করে নিচ্ছে। আজকে কোনো মানুষের বাক স্বাধীনতা নাই। প্রায় 13টার মতো বেসরকারি টেলিভিশন এগুলি পুড়িয়ে দিয়েছে এবং সবগুলি ধ্বংস করেছে এবং সব আর যেগুলি আছে নিজের এজেন্ট বসানো। যা কথা ইউনূসের পক্ষ থেকে বলতে বলবে তাই বলতে হবে। ইউনূস সেন্টার থেকে সব তৈরি করে দেওয়া হবে, ওইগুলি বলতে হবে। আর কোনো সংবাদ দিলেই তাদের বিরুদ্ধে খড়গহস্ত্র। সুইস ব্যাংকে টাকা খোঁজে, তো ইউনূস আসার পর হঠাৎ করে সুইস ব্যাংকে টাকার পরিমাণ এত বেড়ে গেল, আর আমাদের শেয়ার মার্কেট থেকে টাকা উধাও আর রিজার্ভ কমে গেল, রহস্যটা কী? তার যে চেলাচামুন্ডা সমন্বয়ক, মাস্টার মাইন্ড, তাদের তো 100 কোটি টাকার উপর এখন বিদেশে অনেকে পয়সা করিও বানিয়ে ফেলেছে। আর ইউনূসের তো আছেই, বাংলাদেশে সে কোনোদিন একটা পয়সা বিনিয়োগ করেনি। তার ব্যাংকে মাত্র 3টা ব্যাংকের হিসাব, আরও অনেকটা হিসাব, তার মধ্যে মাত্র 3টা ব্যাংকের হিসাব দিয়ে আমি দৃষ্টান্ত দিচ্ছি। তার 3 ব্যাংকে 118 কোটি টাকা 2023 সালে। সে কোথা থেকে পেল? 6,000 টাকা বেতনের চাকরিজীবী, 118 কোটি টাকা তার 3 ব্যাংকে আসে কোথা থেকে? এ তো জনগণের টাকা। আর এর বাইরে তো টাকা আছেই, ইউনূস ট্রাস্ট, প্রফেসর ইউনূস ট্রাস্ট, ফ্যামিলি ট্রাস্ট, অমুক সমুক করে টাকা পয়সা নয় ছয় অনেক প্রচুর। তার বিচার নাই, কেউ মামলা করতে পারে। শেখ হাসিনা আপনাকে অনেক ধন্যবাদ। সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইউনূস, আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না, অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না, আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন, বললে না জানি কি হতো। আপনার মন্তব্য একটু শুনতে চাই।
প্রফেসর ইউনূস? না, তুমি তো সবটা বলে ফেলেছ সমস্যাগুলোকে। কাজে এই হলো অবস্থাটা হলো, আমি বলছি দেশের কাউকে কিছু বলি এমন কথা তো নয়। বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না, তাদেরকে অনেক শর্ত দিই আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে, যাতে আবার এমন কোনো কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি, কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি, যত কম বলা যায় ততই হয়তো ঝামেলা থেকে বাঁচবো। সম্পূরক প্রশ্ন করতেই হয়, নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনূস? পারলাম না তো, এত তো খালি বাড়ছে। এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে 12 তারিখে যে ঘটনা ঘটলো, যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন, ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম, এখান থেকে আমরা চালাবো। এটা কি ধরনের আবদারিকতা! আমরা পুলিশের কাছে গেলাম, বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না। কাজে তারাও কিছু করলো না। তো আমরা যাবোটা কোথায়? পুলিশও কিছু করবে না, ওরাও জবর দখল করার জন্য ছুটে আসবে, আমাদের আইন কানুন কিছুই মানবে না। আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে, বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে, তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে কি কারবার, কি হলো এটা। কাজে সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। সমস্যা পরিমাণ বাড়ছে, কমছে না। আমি একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন। সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায়। অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন। প্রশ্ন কেউ করছেন, প্রশ্ন উঠছে, আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন? খালেদ, তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি? হঠাৎ এটা নিয়ে তো গণতন্ত্রের কথা বললাম আমার জন্য তুমি তো বলে তুমি বলছো যে আমিও তো আছি, কাজে আমাকে পৃথকভাবে বলতে হচ্ছে কেন? আমরা সেটাই বলতেছি। কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না, সবাইকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আমরা ন্যায় নীতির পক্ষে, রুল অফ লর পক্ষে। এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না। তো কাজে যখনই মনে হচ্ছে যেগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে, তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল, এগুলোকে প্রতিষ্ঠিত করা, সোচ্চার করা, মুখ ফুটে বলা। এটা সবাইকে বলতে হবে, মুখ ফুটে বলতে হবে। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে, আপনি বলছেন না কেন? একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। অনেকে বলছেন না, আপনি তো শতবার শতমুখে গণতন্ত্রের কথাই বলবেন, আমাদের সবারই বলা উচিত। কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা। অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা, নাকি আপনি আসলে বলতে চান না, আপনি আগে যেরকম বলছেন? হতে পারে, মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না। এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে, সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে, কথা বলছি, কাজে মনের কথাটা বললাম আর কি। যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম। এটা আমার ধারণা এটা সবারই মনের কথা।